আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। আর পরশু দিনের পরের দিন কি চলে আসবে? আমাদের পরীক্ষা চলে আসবে, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরো একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আগামী ক্লাসে আমরা কিন্তু দ্বাদশ শ্রেণীর বা 12-এর থার্ড সেমিস্টারের 3টে অধ্যায় প্রধানত আলোচনা করেছিলাম। মক টেস্টের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছিলাম, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে কিন্তু ছোট্ট একটা ভুল হয়ে গেছে আমাদের। সেটা হলো, প্রশ্নগুলো খুব ভালোভাবে অনেকে কমেন্ট করছো, স্যার দেখতে পাচ্ছি না। সেই জন্য আজকে আমরা নতুনভাবে চেষ্টা করব, প্রতিটা প্রশ্ন যাতে সুন্দরভাবে তোমরা দেখতে পাও সেই রকম একটা চেষ্টা করে আমরা ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই সবাই দেখো, দেখে কমেন্টে আমাদের জানিও। আমরা ধীরে ধীরে শিখছি, আরো অনেক বেশি ইমপ্রুভ করার চেষ্টা করছি নিজেদের। তো সেহেতু সবাই মিলে আমরা কাজ করব। তার আগে ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো, বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দাও, কারণ শিক্ষাটাকে আমরা উন্মুক্ত করতে চাইছি, সবার কাছে পৌঁছে দিতে চাইছি। অবশ্যই সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, খাতা পেন নিয়ে বসবে, গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা নোট ডাউন করবে, যেখানে বুঝতে সমস্যা হবে বা প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে রিওয়াইন্ড করে বারবার করে দেখো। এই কটা প্রশ্ন কিন্তু সবাইকে মুখস্থ করে যেতেই হবে। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে? টেক্সট বইটা কিন্তু রিডিং পড়তে হবে, যে কোনো লেখকের বই, যে কোনো প্রকাশনীর বই তোমাদের কাছে যেগুলো উপলব্ধ রয়েছে সেগুলো খুব ভালো করে রিডিং পড়ো। তার সঙ্গে সঙ্গে এই মক টেস্টের কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করো। এটা কিন্তু মক টেস্ট কাম সাজেশন বলতে পারো। আমরা অনেক চিন্তা ভাবনা করে, বিভিন্ন বইপত্র পড়াশোনা করে, ঝাড়াই বাছাই করে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি। এর সঙ্গে সঙ্গে পাশাপাশি যে প্রশ্নগুলো তোমাদের, যেগুলো প্রাইভেট টিউটর রয়েছে বা টেক্সট বই যেগুলো দেওয়া রয়েছে, স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেগুলো পড়তে বলেছেন, সেগুলো তোমরা দেখে যাবে। আমরা সবাই মিলে একসঙ্গে খুব 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 ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নগুলো আলোচনা করে নিই, চলো। আমাদের চতুর্থ অধ্যায়ের যে টপিক রয়েছে সেটা হচ্ছে মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান বা শিক্ষাক্ষেত্রে মহান শিক্ষাবিদদের অবদান। সেখানে প্রথম আমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই নামটা নিশ্চয়ই সকলের কাছে জানা হয়ে রয়েছে। বিশ্ববরেণ্য কবি, একাধারে তিনি যেমন ছিলেন তেমনই ছিলেন দার্শনিক, শিক্ষাবিদও বলা হয়ে থাকে তাকে। তার যে শিক্ষা চিন্তা, সেই শিক্ষা চিন্তার কিন্তু পরিচয় আমরা পেয়ে থাকি শান্তিনিকেতন বা বিশ্বভারতী বর্তমানে যেটা, সেখান থেকেও আমরা পেয়ে থাকি। প্রথম কি প্রশ্ন রয়েছে? সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয় কাকে? তার উত্তরটা কিন্তু হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এখানে অপশন ডি তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, দেখে নাও তোমরা। আচ্ছা, তারপরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে সৃষ্টির মূল কথা হলো সৌন্দর্য। তাহলে অপশন বি তে রয়েছে সৌন্দর্য, দেখে নাও তোমরা। অপশন বি অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তারপরের প্রশ্ন 3, বোলপুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তরটা হয়ে যাবে 1308 সালে। দেখো অপশন বি তেই রয়েছে 1308। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাচ্ছি 4 নম্বর, শিক্ষার হেরফের গ্রন্থটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার হেরফের গ্রন্থটি লিখেছেন, অপশন বি তেই রয়েছে আমাদের উত্তরটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোথাকার রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্বর উপাধি, ওটা উপাধি হবে, দয় হস্যই হয়ে গেছে, ওটা ধয় হস্যই করে নেবে, প্রদান করেন? আচ্ছা, উত্তরটা কি হয়ে যাবে? ত্রিপুরার রাজা। দেখো অপশন এ তে রয়েছে কিন্তু ত্রিপুরার রাজা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার বিকিরণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এটা হয়ে যাবে 1933 সালে। দেখো অপশন এ তে রয়েছে 1933। ঠিক আছে, এই অপশনটা হয়ে গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, অনলি ম্যান ক্যান টিচ অ্যানাদার ম্যান, এটি কে বলেছেন? এটি অবশ্যই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পাঠ ভবন এ কোন ধরনের শিক্ষা দান করা হয়? পাঠ ভবনে কিন্তু মাধ্যমিক শিক্ষা দান করা হয়ে থাকে। অপশন বি তে রয়েছে মাধ্যমিক শিক্ষা। আচ্ছা, তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে?
এটা কিন্তু হয়ে যাবে 1951, অপশন সি তে রয়েছে 1951, 1951 সালে। ঠিক আছে, এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আচ্ছা, তারপরে 10 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সর্বশ্রেষ্ঠ অবদান কি? সর্বশ্রেষ্ঠ অবদান কিন্তু আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কারা কারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়েছো তারা কমেন্টে কিন্তু জানাবে। অসম্ভব সুন্দর একটা জায়গা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, দার্শনিক হিসাবে রবীন্দ্রনাথ কি ধরনের দার্শনিক ছিলেন? তিনি কিন্তু অবশ্যই ভাববাদী দার্শনিক ছিলেন, সৌন্দর্যের পূজারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে ভাববাদী দার্শনিক। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের দিক বর্তমান কয়টি? উত্তর কিন্তু হয়ে যাবে 5টি। উত্তর হয়ে যাবে 5টি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত কি? অবশ্যই অবশ্যই এটা হয়ে যাবে মাতৃভাষা। তিনি মাতৃভাষায় শিক্ষাদানের উপর অত্যন্ত গুরুত্ব প্রদান করেছিলেন। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ এর শিক্ষা চিন্তার দ্বারা প্রভাবিত রবীন্দ্রনাথ কার শিক্ষা চিন্তা দ্বারা প্রভাবিত হয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অবশ্যই জ্যাক রুশোর শিক্ষা চিন্তা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি কিন্তু প্রকৃতির কোলে শিক্ষার্থীদের শিক্ষার কথা ভেবেছেন। রুশো যেমন চেয়েছিলেন যে সবাই প্রকৃতির কোলে চলে আসুক, মানব শিশুকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হোক, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সেই শিক্ষা চিন্তা দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিত হন। আচ্ছা, তারপরে প্রশ্ন রয়েছে, শিক্ষা সত্র কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা হয়ে যাবে কিন্তু 1924, মানে 1924 সালে। অপশন এ তে রয়েছে। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, ধর্ম শিক্ষা কে রচনা করেন? অবশ্যই অবশ্যই করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন ধর্মচিন্তা। দেখো, অপশন সি তে রয়েছে। তারপরের প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা, আচ্ছা, শিক্ষা ব্যবস্থাপনায় ছিল কি ছিল? এর মধ্যে কোনটা হবে? স্বাধীনতা, স্বতঃস্ফূর্ততা, আনন্দ অনুভূতি, সবকটি। অবশ্যই অবশ্যই সবকটি। তিনি স্বাধীনভাবে চেয়েছিলেন ছেলেমেয়েরা থাকুক, স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে শিক্ষাদান করতে, এবং আনন্দ অনুভূতিমূলক পাঠদানের ক্ষেত্রে তিনি বিশ্বাসী ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, শিক্ষা ভবনে কোন ধরনের শিক্ষা প্রদান করা হয়? শিক্ষা ভবনে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। দেখো কোথায় রয়েছে, অপশন সি তে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। 19 নম্বর প্রশ্ন, বিশ্বভারতীতে শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ভবনের নাম কি? এটাই কিন্তু হবে বিনয় ভবন। দেখি আমরা অপশন কোথায়, অপশন ডি তে রয়েছে বিনয় ভবন। দেখো, আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের দেখে নিই আমরা, রবীন্দ্রনাথ কি কারণে নাইটহুড, ওটা নাইট না, নাইটহুড উপাধি ত্যাগ করেন? এটা আমরা অনেকেই জানি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরোধিতা করার জন্য তিনি কিন্তু নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। তাহলে এটা কি? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। ঠিক আছে, আচ্ছা, এখানে নাইট দেওয়া রয়েছে শুধু, ওটা তাহলে আমাদের কি হয়ে যাবে? ওটা কিন্তু আমাদের হয়ে যাবে নাইটহুড উপাধি। নাইটহুড, HOOD, হুড, নাইটহুড উপাধি তিনি ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরোধিতা করার জন্য। এই চ্যাপ্টার থেকে তাহলে এই 20টা প্রশ্ন আমরা পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় বলবো না, পরবর্তী টপিক বলবো, স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার মধ্যে চলে যাচ্ছি। পরবর্তী টপিক আমাদের রয়েছেন স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা, বা স্বামী বিবেকানন্দ সম্পর্কে, স্বামী বিবেকানন্দের যে শিক্ষা পদ্ধতি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। সেখানে প্রথম প্রশ্ন রয়েছে কি, আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই, এই উক্তিটি করেন বিদ্যাসাগর, বিবেকানন্দ, গান্ধীজি, রবীন্দ্রনাথ। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো এখানে কি হবে? হয়ে যাবে অপশন বি, বিবেকানন্দ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে, যদি তুমি ঈশ্বরকে পেতে চাও তবে মানবের সেবা করো। এই উক্তিটি করেছেন কে? বিবেকানন্দ। অবশ্যই, দেখো কোথায় রয়েছে বিবেকানন্দ, অপশন ডি। তারপর বলছে যে এডুকেশন ইজ ম্যান মেকিং, কে বলেছেন? এটাও অবশ্যই বিবেকানন্দ। বিবেকানন্দ সব সময় চেয়েছিলেন কিভাবে প্রকৃত মানুষ তৈরি করা যায় আর কি। আচ্ছা, তারপরের প্রশ্ন রয়েছে, বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য কি? আচ্ছা, এটা তো আমরা অনেকদিন আগে থেকে পড়ে পড়ে আসছি, তাহলে আমরা টিক মেরে দেবো। অপশন এ, অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। এটা আমরা বহুবার পড়েছি, ইংরেজি একটা বিখ্যাত কোটেশন রয়েছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। সেটারই একটা বাংলা রূপ। আগের দিনেও বোধহয় আগে কোনো একটা চ্যাপ্টারে এইটা ছিল একই প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে 6 প্রশ্ন,
ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। এই কথা কে বলেছেন? অবশ্যই আমাদের স্বামীজি বা বিবেকানন্দ। দেখো অপশন সি তে রয়েছে উত্তরটা। আচ্ছা, তারপরের প্রশ্ন, 7 প্রশ্ন, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। একথা কে বলেছেন? একথা বলেছেন বিবেকানন্দ। এখানে হয়তো উত্তরগুলো সব বিবেকানন্দ আমাদের হচ্ছে, যেহেতু ওই টপিকটা আমরা আলোচনা করছি, কিন্তু তোমরা ভালো করে প্রত্যেকটা কোটেশন একটুখানি মুখস্থ করার চেষ্টা করবে, কেমন? 8 প্রশ্ন, জাতি গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষিকা সুমতার। ঠিক আছে, এই উক্তিটি করেছেন বিবেকানন্দ, কেমন? আচ্ছা, তারপরের প্রশ্ন রয়েছে আমাদের কি, ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান। এ কথা কে বলেছেন? এ কথাও বলেছেন আমাদের বিবেকানন্দ। ঠিক আছে, বিবেকানন্দ বলেছেন এ কথা, অপশন এ। তারপর হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন, প্রশ্নটা আছে দেখো 10 নম্বরে, ওই অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। 10 প্রশ্নটাও তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি, বিবেকানন্দ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। 11 নম্বর প্রশ্ন, ইচ সোল ইজ এ স্টার, ম্যান ইজ পোটেনশিয়ালি ডিভাইন। এ কথা কে বলেছেন? এটা স্বামীজির একটা বিখ্যাত উক্তি, অবশ্যই তাহলে হয়ে যাবে অপশন ডি, বিবেকানন্দ, কেমন? তারপরে বলেছে এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন আইডিয়াস। ঠিক আছে, এটাও বলেছেন আমাদের বিবেকানন্দ। তারপরে 13 প্রশ্ন, বিবেকানন্দ শিক্ষার কোন পদ্ধতির কথা বলেছেন? বলেছে স্বশিক্ষণ পদ্ধতি, কেন্দ্রীকরণ, ব্রহ্মচর্য পদ্ধতি। তাহলে এটা উত্তর হয়ে যাবে কিন্তু সবকটি, অপশন ডি তে উত্তর হয়ে যাবে সবকটি। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন 14 নম্বর, শিক্ষার পদ্ধতি হিসাবে প্রাণায়াম ও ধ্যানের কথা বা ধ্যানের কে গুরুত্ব দিয়েছেন কে? অবশ্যই আমাদের বিবেকানন্দ, তিনি ধ্যানের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সুযোগ দাও শিক্ষা দাও সকলে মহৎ হইতে পারে, সকলে সাধু হইতে পারে, কোনো কিছুই উচ্চ বর্ণের একচেটিয়া অধিকার নহে। এটা বলেছেন বিবেকানন্দ। বিবেকানন্দ কিন্তু চাননি যে শুধুমাত্র উচ্চ বর্ণের মধ্যে সবকিছু সীমাবদ্ধ থাকুক, তিনি সবার মধ্যে সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে চেয়েছিলেন। গণতান্ত্রিকতা বোধ ছিল তার মধ্যে প্রচন্ড। তারপরের প্রশ্ন হচ্ছে স্ট্রেংথ, গুডনেস, উইকনেস ইজ সিন, পাওয়ার ইজ লাইফ অ্যান্ড উইকনেস ইজ ডেথ। কে বলেছেন? অবশ্যই আমাদের স্বামীজি বলেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। এটাও বলেছিলেন বিবেকানন্দ। এই নিয়ে তৎকালীন সমাজে কিন্তু একটা বিশাল পরিমাণে আলোড়ন হয়ে গেছিল, ব্রহ্ম সমাজ সব বিবেকানন্দের উপর ক্ষেপে লাল হয়ে গিয়েছিল, যে কি ব্যাপার, একটা সন্ন্যাসী হয়ে সে বলছে যে ফুটবল খেলা ভালো গীতা পাঠের চেয়ে। কিন্তু অ্যাকচুয়াল স্বামীজি এটার মাধ্যমে, এই যে উক্তিটা, এটা অনেক ব্রডার অ্যাসপেক্টে বলেছিলেন যে প্রকৃত সুস্থ থাকতে হবে, আমাদের দেহটাকে সুস্থ রাখতে হবে, তারপরেই মনের সুস্থতা সম্ভব, এই সমস্ত বিষয় আর কি অনেকটা ছিল। আচ্ছা, তারপরে 18 প্রশ্ন, বিবেকানন্দ কোন ধরনের যোগের কথা বলেছেন? বিবেকানন্দ অবশ্যই অবশ্যই কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, সবকটি। এটা একদম সবকটি, অপশন ডি। তোমরা অপশন ডিতেই ঠিক মারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের 19 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ মেয়েদের শিক্ষাদানের জন্য যে দল গঠন করেন সেটা হচ্ছে ব্রহ্মচারিণী দল। দেখো কোথায় রয়েছে ব্রহ্মচারিণী দল, ব্রহ্মচারিণী দল। আচ্ছা, এখানে ব্রহ্মচারিণী দল, অপশন বি তে রয়েছে আমাদের। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ মানুষ গড়ার শিক্ষা ও চরিত্র গঠনের শিক্ষা প্রসঙ্গে কোন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করেন? সহযোগিতা, সমন্বয়, শান্তি, সবকটি। অবশ্যই এটা সবকটি হয়ে যাবে। তাহলে আমরা স্বামীজি সম্পর্কে এখান থেকে এই 20টা প্রশ্ন দেখে নিলাম। পরবর্তী আমাদের রয়েছেন যিনি, তিনি হলেন আমাদের মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীজি সম্পর্কে প্রথম প্রশ্ন, গান্ধীজি যেমন কিন্তু স্বাধীনতা আন্দোলনে একজন অগ্রদূত ছিলেন বা স্বাধীনতার প্রধান ভূমিকায় তিনি অবতীর্ণ হন, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আচ্ছা, গান্ধীজি কার লেখা দ্বারা মানব প্রেম ও শ্রমের মর্যাদার মূল্যবোধ অনুপ্রাণিত হয়েছিলেন? এখানে কিন্তু রয়েছে বুদ্ধদেব, বিদ্যাসাগর, আর তাহলে কিন্তু এখানে উত্তরটা হয়ে যাবে লিও টলস্টয়। দেখো অপশন সি তে রয়েছে আমাদের টলস্টয়। ঠিক আছে, টলস্টয় ঠিক মানলাম। তারপরের প্রশ্ন হচ্ছে গান্ধীজি কিসের উপর ভিত্তি করে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করেছিলেন? উত্তর কিন্তু হয়ে যাবে ত্রিপত্র। ঠিক আছে, ত্রিপত্র। আচ্ছা, পরবর্তী 3 প্রশ্ন হচ্ছে আমাদের দ্য ট্রু এডুকেশন পুস্তকটি লেখা হয়েছিল
আচ্ছা, কে লিখেছিলেন ট্রু এডুকেশন? গান্ধীজি হয়ে যাবে অপশন বি তে। ঠিক আছে, অপশন বি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নৈতালিম কথাটির অর্থ কি? নৈতালিম কথার অর্থ হচ্ছে নৈতালিম মানে নতুন শিক্ষা, তালিম মানে শিক্ষা, নৈ মানে নতুন, নতুন শিক্ষা হয়ে গেল। পাঁচের প্রশ্ন, গান্ধীজি কত খ্রিস্টাব্দে গ্রিন প্যাফেট পুরস্কার লাভ করেছিলেন? এটা 1891, অপশন সি তে রয়েছে 1891। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 6 নম্বর প্রশ্ন, জাতি ধর্ম বর্ণ অর্থ নির্বিশেষে বৈষম্যহীন সমাজ গঠন কিসের লক্ষ্য? এটা অবশ্যই হচ্ছে সর্বোদয় সমাজ গঠনের, সর্বোদয় সমাজ গঠন। 7 নম্বর প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহানতম আত্মা বা মহাত্মা। মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ গ্রন্থটি কিন্তু লিখেছেন আমাদের গান্ধীজি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 8 নম্বর প্রশ্ন, গান্ধীজির জীবন দর্শনের যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা কিন্তু অহিংসা, তিনি প্রথম থেকেই অহিংসার পূজারী ছিলেন। আচ্ছা, 10এর প্রশ্ন, কাজের মাধ্যমে শিক্ষায় নীতি গান্ধীজি গ্রহণ করায় শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। দেখি আত্মবিশ্বাসী, অপশন বি, আত্মবিশ্বাসী হয়ে উঠবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, নৈতালিম শিক্ষার আর এক নাম কি? আর এক নাম অবশ্যই বুনিয়াদী শিক্ষা, আগেও আমি বললাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতি প্রয়োগ করেছিলেন কিন্তু গান্ধীজি, অনুবদ্ধ প্রণালী। আচ্ছা, তারপরে কি বলছে, দ্য এন্ড অফ নলেজ মাস্ট বি দ্য বিল্ডিং অফ ক্যারেক্টার। এটা কে বলেছেন? এটা আমাদের বলেছেন গান্ধীজি, তার বিখ্যাত কোটেশন এটা, দ্য এন্ড অফ নলেজ মাস্ট বি দ্য বিল্ডিং অফ ক্যারেক্টার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, গান্ধীজির শিক্ষা ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ অবদান নিচের কোনটি? আচ্ছা, নিচের হচ্ছে সর্বশ্রেষ্ঠ অবদান গান্ধীজির শিক্ষা ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে বুনিয়াদী শিক্ষা, অপশন সি তে রয়েছে বুনিয়াদী শিক্ষা। কত খ্রিস্টাব্দে ওয়ার্ধা পরিকল্পনা গৃহীত হয়? এটা 1937, অপশন ডি তে রয়েছে 1937। গান্ধীজির শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা বলার কারণ কি? কারণ কারণ হচ্ছে এটা ছিল প্রাচীন ভারতীয় সংস্কৃতি ভিত্তিক, যেটা ছিল ভারতের বুনিয়াদ, সেটাই। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা হলো গান বাজনা কেন্দ্রিক, হস্তশিল্প, রাজনীতি। এটা কিন্তু অবশ্যই হস্তশিল্প কেন্দ্রিক। ঠিক আছে, হয়ে গেল তাহলে। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, গান্ধীজির নামের সঙ্গে যুক্ত অবশ্যই হচ্ছে জাকির হোসেন কমিটি, হয়ে যাবে আমাদের অপশন বি, জাকির হোসেন কমিটি। গান্ধীজি ছিলেন একজন প্রয়োগবাদী দার্শনিক। আচ্ছা, গড ইজ দ্য সোর্স অফ লাইট অ্যান্ড লাইফ, এটা বলেছেন আমাদের গান্ধীজি। তাহলে গান্ধীজি থেকে আমরা 20টা প্রশ্ন আলোচনা করে নিলাম এই পর্যন্ত। পরবর্তী রয়েছেন আমাদের বিদেশি শিক্ষাবিদ জে জ্যাক রুশো সম্পর্কে নিশ্চয়ই তোমরা সবাই জানো। রুশো ছিলেন আধুনিক শিক্ষার অন্যতম একজন পথপ্রদর্শক, তিনি শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়ে থাকে তাকে। তো প্রথম প্রশ্ন রয়েছে, রুশো কোন ধরনের দার্শনিক ছিলেন? রুশো কিন্তু ছিলেন প্রকৃতিবাদী দার্শনিক, অপশন সি তে রয়েছে প্রকৃতিবাদী দার্শনিক। 2 নম্বর প্রশ্ন, রুশো সব শিক্ষা অর্জিত হয়েছিল কিভাবে? জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে, অপশন বি তে রয়েছে জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন, সিটিজ আর দ্য গ্রেভস অফ হিউম্যান সিভিলাইজেশন, এটা কে বলেছেন? এটা বলেছেন আমাদের, আচ্ছা এখানে কিন্তু অপশনটা ভুল দেওয়া রয়েছে, কোনো একটা অপশনে আমাদের লিখে নিতে হবে রুশো। তাহলে আমরা অপশন ডি তে লিখে নিচ্ছি রুশো। ঠিক আছে, এটা অপশন ডিটা কিন্তু হয়ে যাবে রুশো, উত্তরটা কিন্তু অবশ্যই অবশ্যই হবে রুশো। আচ্ছা, এখানে একটু লিখতে সমস্যা হচ্ছে আমাদের, তোমরা কিন্তু অবশ্যই রুশোটাই জেনে নাও। তা হচ্ছে রুশোর মতে শিক্ষার সাধারণ লক্ষ্যগুলি কি কি? শিক্ষার সাধারণ লক্ষ্য কি কি আছে দেখে নেওয়া যাক একটু। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়গুলি কার্যকর করে তোলা, বৌদ্ধিক বিকাশ, সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ, সবকটি। তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে সবকটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রুশোর এমিল গ্রন্থের কয়টি খণ্ড? এটা অবশ্যই কিন্তু রয়েছে 5টি খণ্ড রয়েছে এমিল গ্রন্থের, দেখা যাক। আচ্ছা, এখানে তো আমাদের 5টি, দুটো অপশানেই দেওয়া রয়েছে, তাহলে অপশান বি আর হয়ে যাবে আমাদের অপশান ডি, দুটোই কিন্তু ঠিক হয়ে যাবে আমাদের, উত্তর হবে 5টি। এমিল গ্রন্থের কোন খণ্ডে সোফি অর্থাৎ মেয়েদের শিক্ষার কথা বলা হয়েছে? অবশ্যই এটা 3য় খণ্ড বা অপশন সি তে রয়েছে 3য় খণ্ড, দেখে নাও সবাই। শিশুর জ্ঞানেন্দ্রিয় ও বিচার ক্ষমতার বিকাশে কোন পদ্ধতি বিশেষভাবে সাহায্য করে? এটা কিন্তু অবশ্যই হবে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ পদ্ধতি। প্রত্যক্ষ অভিজ্ঞতা পর্যবেক্ষণ পদ্ধতি অপশন সি তে রয়েছে, অপশন সি আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা,
পরবর্তী প্রশ্ন রয়েছে, রুশোর মতে শিশু শিক্ষক কটি? শিশুর শিক্ষক, আচ্ছা শিশুর শিক্ষক কটি? অবশ্যই হয়ে যাবে 3টি। কেমন? আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, রুশোর 3 ধরনের শিক্ষকের মধ্যে কোন শিক্ষককে নিয়ন্ত্রণ করা যায়? মানুষকে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, ঠিক আছে। রুশোর মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান কেমন? গৌণ। শিক্ষার্থী প্রধান। শিশু কেন্দ্রিক শিক্ষা আর রুশোর শিক্ষা বুঝতে পারছো একই হবে, তিনি যেহেতু শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 11 নম্বর প্রশ্ন, এডুকেশন শুড বি প্র্যাকটিক্যাল রাদার দেন ওরাল। উক্তিটি করেন রুশো। অপশন বি তে রয়েছে রুশো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, রুশো শিশুর জন্য শিক্ষার জন্য কোন ধরনের শিক্ষা পদ্ধতির কথা বলেছেন? কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। পর্যবেক্ষণ পদ্ধতি, খেলাভিত্তিক পদ্ধতি, উদাহরণের মাধ্যমে শিক্ষাদান, সবকটি। উত্তর তাহলে হয়ে যাবে আমাদের সবকটি। 13 নম্বর প্রশ্ন, রুশোর মতে শিশুর শিক্ষক 3টি কি কি? এটা কিন্তু আমাদের জানতেই হবে, মানুষ, প্রকৃতি আর হচ্ছে বস্তু। মানুষ, প্রকৃতি, বস্তু কোথায় রয়েছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রকৃতি, মানুষ, বস্তু। আচ্ছা, অপশন বি তে রয়েছে, তাই না? দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের 14 দাগের প্রশ্ন, টু নো হাউ টু সাজেস্ট ইজ দ্য আর্ট অফ টিচিং। কথাটি রুশো কোন প্রসঙ্গে বলেছেন? এটা আর্ট অফ টিচিং প্রসঙ্গে বলেছেন। আর্ট অফ টিচিং, অপশন সি তে রয়েছে আর্ট অফ টিচিং। রুশোর মতে শিশুর কোন শিক্ষাতে মানুষের কোনো ভূমিকা থাকবে? আচ্ছা, এখানে হবে কিন্তু নৈতিক শিক্ষার ক্ষেত্রে মানুষের ভূমিকা থাকবে। অপশন সি তে রয়েছে দেখো নৈতিক শিক্ষা। প্রকৃতি একমাত্র শিক্ষক, শিশু প্রকৃতির কাছ থেকে সবকিছু শিক্ষা লাভ করবে। রুশো এটিকে কিসের তত্ত্ব বলেছে? রুশো কিন্তু এটিকে প্রাকৃতিক ফলাফলের তত্ত্ব বলেছে। অপশন সি তে রয়েছে প্রাকৃতিক ফলাফলের তত্ত্ব। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 17 নম্বর প্রশ্ন, নারীদের ও যে পুরুষের মতো শিক্ষাদানের প্রয়োজন এটি কোন শিক্ষাবিদ প্রথম অনুভব করেন? আচ্ছা, হয়ে যাবে যে জ্যাক রুশো বা অপশন ডি তে রয়েছে দেখো রুশো। রুশো শিশুর শিক্ষণের জন্য নিচের কোনটিকে গুরুত্ব দেননি? পুস্তককে কোনো গুরুত্ব দেননি রুশো, তাহলে অপশন বি তে রয়েছে। 19 প্রশ্ন, রুশো কোন ধরনের শৃঙ্খলার কথা বলেছিলেন? রুশো কিন্তু স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার কথা বলেছিলেন। অপশন এ তে রয়েছে। 20 নম্বর প্রশ্ন, রুশো নারী শিক্ষার পাঠ্যক্রমে কোন বিষয়কে স্থান দিয়েছেন? নাচ, গান, গৃহস্থালির কাজ। উত্তর হয়ে যাবে কিন্তু সবকটি। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের পরবর্তী যে শিক্ষাবিদ রয়েছেন তার নাম হচ্ছে জন ডিউই। তিনি একজন প্রয়োগবাদী দার্শনিক ছিলেন আমেরিকাতে। আচ্ছা, প্রথম প্রশ্ন, জন ডিউই কোন ধরনের দার্শনিক? আচ্ছা, আমরা এখনই ওটা আলোচনা করে নিলাম। তাহলে জন ডিউই কিন্তু হচ্ছে প্রয়োগবাদী দার্শনিক। তাহলে প্রয়োগবাদী দার্শনিক কত নম্বর অপশনে রয়েছে? অপশন সি তে রয়েছে দেখো প্রয়োগবাদী দার্শনিক। আচ্ছা, ওটা টিক মেরে দিলাম আমরা। তারপরে বলছে জন ডিউই প্রয়োগবাদ দর্শনে কার বিবর্তনবাদের ধারণা পাওয়া যায়? কিন্তু ডারউইনের বিবর্তনবাদের ধারণা পাওয়া যায় এখান থেকে। অপশন বি তে রয়েছে। প্রয়োগবাদের মূল কথা কি? সক্রিয়তা, পরিবর্তনশীলতা, উপযোগিতা, না সবকটি? সবকটি। এখানে একদম সবকটি, টিক মেরে দাও তোমরা। একাদশ শ্রেণীতে আমরা তো প্রয়োগবাদ খুব ভালো করে পড়েছিলাম, তাই না? 4 নম্বর প্রশ্ন, ডিউই শিক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে কি প্রতিষ্ঠা করেছিলেন? তিনি কি করেছিলেন, কি প্রতিষ্ঠা করেছেন? বিশ্ববিদ্যালয় প্রারম্ভিক বিদ্যালয়। কোথায় রয়েছে? বিশ্ববিদ্যালয় প্রারম্ভিক বিদ্যালয়। অপশন সি তে রয়েছে। আচ্ছা, ডিউই বিশ্ববিদ্যালয় প্রারম্ভিক বিদ্যালয় কি নামে পরিচিত? ল্যাবরেটরি স্কুল। এখন বর্তমানে যেটা ডিউই স্কুল নামে পরিচিত হয়ে গেছে, ল্যাবরেটরি স্কুল। ডিউইর ল্যাবরেটরি স্কুলের ধারণা থেকে আধুনিককালে কোন স্কুলের উদ্ভব ঘটে? এটা কিন্তু হয়ে যাবে পরীক্ষামূলক বিদ্যালয়। ল্যাবরেটরি কথাটা পরীক্ষাগার বলা হয় বাংলাতে, তাহলে এটা নিশ্চয়ই পেয়ে যাবে। অপশন সি তে রয়েছে পরীক্ষামূলক বিদ্যালয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন পুস্তকটি কার লেখা? জন ডিউইর লেখা। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। দ্য স্কুল অ্যান্ড চাইল্ড পুস্তকটির লেখক কে? এটাও কিন্তু হয়ে যাবে জন ডিউই। পরবর্তী প্রশ্ন, জন ডিউইর শিক্ষা চিন্তার মূল কথা কি? মূল কথা কিন্তু চিন্তা ও কর্ম। অপশন ডি তে রয়েছে। 10 নম্বর প্রশ্ন, ডিউইর মতে মানুষ সবসময় কোথা থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে? সমাজ থেকে। ডিউই তো সমাজতাত্ত্বিক, তাই না? সমাজ থেকেই তিনি সবকিছু কথা বলেছেন। আচ্ছা,
পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 11 নম্বর প্রশ্ন। ডিউইর সমস্যা সমাধানমূলক পরীক্ষণ পদ্ধতির মূল নীতি কোনটি? মূল নীতি হয়ে যাবে কি? জানা, অনুভব করা, কাজ, সবকটি। একদম সবকটিতেই টিক মেরে দাও। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 12 নম্বর প্রশ্ন, সেখানে বলছে ডিউইর সমস্যা সমাধান পদ্ধতির পরবর্তী সংস্করণের নাম কি? পরবর্তী সংস্করণ কিন্তু প্রকল্প পদ্ধতি। ডিউইর একজন ভাবশিষ্য কিলপ্যাট্রিক, তিনি কিন্তু এই পদ্ধতির উদ্ভাবন করেন। ডিউইর সমস্যা সমাধান পদ্ধতির সংস্করণ করেন কারা? আচ্ছা, এখানে কিন্তু উত্তর রয়েছে কিলপ্যাট্রিক ও স্টিভেনসন। এক্ষুনি বলছিলাম কিলপ্যাট্রিক ও স্টিভেনসন। ঠিক আছে, আচ্ছা, ডিউইর শিক্ষণ পদ্ধতির নিচের কোনটি? ডিউইর শিক্ষণ পদ্ধতি নিচের কোনটি? কি কি অপশনে দেওয়া রয়েছে? কর্মের মাধ্যমে শিক্ষা, সমন্বয় পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি, সবকটি। একদম সবকটি হচ্ছে ডিউইর পদ্ধতি। ঠিক আছে, খেলার প্রাধান্যমূলক পর্যায়ে কোন বিষয়ে শিক্ষা লাভ করবে? সেটা কিন্তু অবশ্যই ভূগোল হয়ে যাবে, ভূগোল। আচ্ছা, তারপরে প্রশ্ন, খেলার প্রাধান্য পর্যায়ের বয়স্তর নিচের কোনটি? এটা 4 থেকে 8 বছর। দেখো কোথায় অপশন রয়েছে, 4 থেকে 8 বছর। অপশন বি তে রয়েছে আমাদের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, স্বতঃস্ফূর্ত মনোযোগের পর্যায়ে বয়স্তর নিচের কোনটা? স্বতঃস্ফূর্ত মনোযোগ মানে একটু বড় হবে যখন, 8 থেকে 12 বছর হয়ে যাবে স্বতঃস্ফূর্ত পর্যায়। ঠিক আছে, ডিউইর মতে শিক্ষক শিক্ষার্থীর কোন বিষয়ের বিকাশে উদ্যোগী হবেন? অবশ্যই কি কি রয়েছে দেখে নেব। যুক্তিশক্তি, চিন্তাশক্তি, কর্মঅভিজ্ঞতা, সবকটি। একদম সবকটিতে টিক মারো। ডিউইর শিশুর মধ্যে কোন ধরনের শৃঙ্খলা গঠনের কথা বলেছেন? ডিউই শিশুর মধ্যে আত্মশৃঙ্খলা, মুক্ত শৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা, সবকটি। ঠিক আছে, সবকটিতে টিক মারতে হবে আমাদের। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, ডিউই কোন শিক্ষাকে অবহেলা করেছেন? আচ্ছা, এখানে হয়ে যাবে ধর্ম শিক্ষাকে তিনি অবহেলা করেছেন। তাহলে এই পর্যন্ত আমরা জন ডিউই সম্পর্কে মোটামুটি 20টা প্রশ্ন আলোচনা করে নিই। আমাদের পরবর্তী অধ্যায় রয়েছে বিভিন্নভাবে বা বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা, এডুকেশন ফর ডিফারেন্টলি অ্যাবেলড চিলড্রেন। তো সেখানে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে শারীরিক প্রতিবন্ধী কোনটি? অস্থিগত প্রতিবন্ধী, স্নায়বিক প্রতিবন্ধী, না হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, না হচ্ছে সবকটি। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এখানে সবকটি, অর্থাৎ অপশন ডি। অপশন ডি তে সবাই টিক মেরে ফেলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোনটি অস্থিগত প্রতিবন্ধীর উদাহরণ নয়? খোঁড়া, কুঁজ, মুক ও বধির আর অঙ্গবিহীন। এখানে কিন্তু হয়ে যাবে মুক ও বধির, অর্থাৎ অপশন সি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে আইকিউ এর সম্পূর্ণ নাম কি? এটা কিন্তু হয়ে যাবে ইন্টেলিজেন্স কোশেন্স। দেখি কোথায় রয়েছে ইন্টেলিজেন্স কোশেন্স। কোশেন্স আমাদের রয়েছে অপশন সি তে রয়েছে, ইন্টেলিজেন্সি কোশেন্স। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে আমাদের উত্তর। 4 নম্বর প্রশ্ন, যে সকল ব্যক্তির আইকিউ 50 থেকে 69 বা 69 একক এর মধ্যে হয় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা নির্বোধ বলবো। ঠিক আছে, 5 নম্বর, শিক্ষাগত দক্ষতার অক্ষমতা নিচের কোনটি? গঠনগত অক্ষমতা, লিখনগত অক্ষমতা, গাণিতিক অক্ষমতা, না সবকটি? উত্তর হয়ে যাবে সবকটি। আচ্ছা, প্রথমে ওটা কিন্তু গঠনগত হবে না, ওটা পঠনগত অক্ষমতা হবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে নিচের কোনটি শিক্ষাগত দক্ষতার অক্ষমতার অন্তর্ভুক্ত নয়? পঠনগত, লিখনগত, ভাষা অনুধাবনের অক্ষমতা, গাণিতিক অক্ষমতা। এখানে কিন্তু হয়ে যাবে ভাষা অনুধাবন। ভাষা অনুধাবনটা হয়ে যাবে অপশন সি তে রয়েছে আমাদের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 7 দাগের প্রশ্ন, কোন ধরনের শিশুর মধ্যে লিখন অক্ষমতা দেখা যায়? আচ্ছা, কোন ধরনের শিশুর মধ্যে লিখন অক্ষমতা দেখা যায়? গণিতে অক্ষমতা, পঠনে অক্ষমতা, লিখনে অক্ষমতা, ভাষা অনুধাবনে, পঠনে। এখানে হয়ে যাবে অপশন বি, পঠনে অক্ষমতা। ঠিক আছে, পঠনে অক্ষমতা। 8 নম্বর প্রশ্ন, অটিজম কত প্রকারের হয়? অটিজম কিন্তু প্রধানত 3 প্রকারের হয়ে থাকে। অপশন বি তে রয়েছে। 9 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে স্ট্যানফোর্ড সংস্করণটি প্রকাশিত হয়? স্ট্যানফোর্ড সংস্করণটি কিন্তু প্রকাশিত হচ্ছে 1937-এ। আচ্ছা, 10, উচ্চমাত্রায় বুদ্ধিদীপ্ত শিশুদের আইকিউ এর প্রসার কত? সেটা কিন্তু রয়েছে 145 থেকে নিয়ে 160 পর্যন্ত। 145 থেকে নিয়ে 160 পর্যন্ত। অপশন বি তে রয়েছে আমাদের। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, যে সকল শিশুদের বুদ্ধাঙ্ক 160 থেকে 180 একক তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী মাত্রার বুদ্ধিদীপ্ত। দেখি
অপশন সি তে রয়েছে আমাদের ব্যতিক্রমী মাত্রার বুদ্ধিদীপ্ত, ব্যতিক্রমী শিশু তারা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের 12 নম্বর প্রশ্ন। WHO দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি শ্রেণীতে ভাগ করেছে? কিন্তু তারা দুটি শ্রেণীতে ভাগ করেছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মনোবিদ লোয়ানফেল্ড দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের কয়টি ভাগে ভাগ করেন? তিনি কিন্তু ভাগ করেছেন 4টি ভাগে। দেখি অপশন এ তে রয়েছে 4টি। তারপর 14 নম্বর প্রশ্ন, স্বল্প দৃষ্টিমান শিশুরা কত পয়েন্টের লেখা পড়তে পারে? উত্তর কিন্তু হয়ে যাবে 14 পয়েন্ট, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, দৃষ্টিহীন শিশুরা শিক্ষাক্ষেত্রে কিসের উপর নির্ভর করে? শ্রবণ শক্তি, স্পর্শ ক্ষমতা, শ্রবণ ও স্পর্শ ক্ষমতা। তাহলে অবশ্যই হয়ে যাবে অপশন সি, শ্রবণ ও স্পর্শ ক্ষমতা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন। আচ্ছা হ্যাঁ, শ্রবণ প্রতিবন্ধীর মাত্রা অনুযায়ী কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? শ্রবণ প্রতিবন্ধীদের কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়? হয়ে যাবে উত্তর অপশন ডি, 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে তাদেরকে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষায় বিশেষ চাহিদা নিচের কোনটি? বিশেষ চাহিদা কিন্তু হয়ে যাবে আমাদের অপশন উপযুক্ত পাঠ্যক্রম রচনা, বিশেষ দল গঠন, শারীরিক ও মানসিক সচেতনতার শিক্ষা, সবগুলি। অপশন ডি তে আমরা টিক মারব। বিভিন্নতরভাবে 18 নম্বর প্রশ্ন, বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষার প্রয়োজন প্রথম কি দরকার হয়? আচ্ছা, প্রথম কিন্তু দরকার হয় চিহ্নিতকরণ, যেটা রয়েছে আমাদের অপশন এ তে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের 19 নম্বর প্রশ্ন, বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষার চাহিদা নয় কোনটি? সেটা কিন্তু হয়ে যাবে আমাদের প্রেষণাহীন শিক্ষা, যেটা রয়েছে আমাদের অপশন সি তে, প্রেষণাহীন শিক্ষা। 20 নম্বর প্রশ্ন, বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ কি? ও উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি বা টকিং বুক। ঠিক আছে। তাহলে বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের থেকে যে অধ্যায় আমাদের রয়েছে সেখান থেকে আমরা 20টা প্রশ্ন আলোচনা করে নিলাম। আমাদের যে অধ্যায় রয়েছে 6 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি। সেখানে প্রথম প্রশ্ন রয়েছে, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য? উত্তর কিন্তু হয়ে যাবে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। 2 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতির প্রবর্তন করেন কে? উত্তর হয়ে যাবে লুইস ব্রেইল, যেটা অপশন বি তে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় হলো কি? মূল বিষয় কিন্তু হচ্ছে ব্রেইল পড়া ও লেখা। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। 4 নম্বর প্রশ্ন, অ্যাবাকাস কোন বিষয় শিক্ষার উপকরণ? অ্যাবাকাস কিন্তু হচ্ছে গণিত বিষয়ে শিক্ষার উপকরণ। দেখে নি গণিত কোথায় রয়েছে, অপশন ডি তে রয়েছে। সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক কে? উত্তর হয়ে যাবে জুয়ান পাবলো বনে, আমাদের অপশন বি তে রয়েছে। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটা কিন্তু বধিরত্ব পরিমাপ করা হয়, এটা কানের একটা বিশেষ যন্ত্র। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ পদ্ধতি কি? তারা শ্রবণ পদ্ধতি, তাদের ক্ষেত্রে কিন্তু আচ্ছা কি কি আছে একটু আমরা দেখে নিই। ওষ্ঠপঠন, আঙুলের সাহায্যে বানান শেখা, কম্পন, স্পর্শ পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশন ডি। আর না হলে যদি যেখানে দেখবে এই তিনটের মধ্যে একটা অপশন আছে বাকিগুলো অন্য আছে, তাহলে শুধুমাত্র সেটাতে মারতে হবে আমাদের, এটা একটু সবাই খেয়াল রাখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 8 নম্বর, ওষ্ঠপঠনের মাধ্যমে শিশুর বিকাশ ঘটানো হয় কিসের জন্য? বাচনিক বিকাশ ঘটানো হবে, বাচনিক। অপশন এ তে রয়েছে। সাধারণত কত বছর বয়সের মধ্যে অটিজম ধরা পড়ে? সাধারণত কিন্তু 3 বছরের মধ্যে অটিজম ধরা পড়ে যায়। অপশন সি তে রয়েছে। অটিজম সংক্রান্ত একটা ভালো মুভি আছে, সিতারে জামিন পার, নতুন সিনেমা আমির খানের, সবাই এটা দেখে নিতে পারো। অটিজম সম্পর্কে একটা মানে ভালোভাবে একটা ধারণা তৈরি হয়ে যাবে তোমাদের। 10 নম্বর প্রশ্ন রয়েছে, ছেলে ও মেয়েদের মধ্যে অটিজমের অনুপাত কত? 2:1। ছেলে ও মেয়েদের কিন্তু 2:1 হবে অটিজমের অনুপাত। অটিজমের বৈশিষ্ট্যটি হলো আত্মকেন্দ্রিকতা, ভাষাগত সমস্যা, হিংসাত্মক মনোভাব, সবকটি। তাহলে এখানে কিন্তু 11টা, অপশন ডি তে হয়ে যাবে সবকটি। ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 12 নম্বর প্রশ্ন, শিখন অক্ষম শিশু কয় ধরনের হয়? অবশ্যই কিন্তু 3 ধরনের হয়ে থাকে, অপশন সি তে রয়েছে। নিচের কোনটি শিখন অক্ষমতা? পঠনগত, লিখনগত ও গাণিতিক। সবকটি, এই তিনটেই তো শিখন অক্ষমতা। ঠিক আছে, ঠিক মেরে দিলাম অপশন ডি। আইইপি এর সম্পূর্ণ নাম কি? উত্তর হয়ে যাবে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম। কোথায় রয়েছে দেখো, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম। আচ্ছা, আমাদের রয়েছে অপশন বি তে রয়েছে 14টা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 15 নম্বর প্রশ্ন,
শিখন প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থাপনা নিচের কোনটি? শিখন প্রতিবন্ধী তাদের সবকটি লাগবে কিন্তু তাদের জন্য। দেখো, দিবা বিদ্যালয়, বিশেষ শ্রেণী ব্যবস্থা, সমন্বিত ও সংহত শিক্ষা ব্যবস্থা। উত্তর হয়ে যাবে সবকটি। ঠিক আছে, সবকটিতে ঠিক মারলাম। তাহলে যে বুদ্ধিবৃত্তি অক্ষম শিশুদের শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য কি কি রয়েছে দেখা যাক। ভাষার বিকাশে সহায়তা, পঠন পাঠনে দক্ষতা বৃদ্ধি, সামাজিক আচার আচরণের প্রশিক্ষণ। সবকটিতে টিক মারো। বলছে কিং এবং জনসন শিশুদের শিক্ষার জন্য কোন বিষয়গুলির উপর গুরুত্ব প্রদান করেছেন? আচ্ছা, এখানেও উত্তরটা হয়ে যাবে সবকটি, অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এডওয়ার্ড সেগুইন শারীরবৃত্তীয় পদ্ধতির উল্লেখ করেন? উত্তর হয়ে যাবে 1846। কোথায় রয়েছে? অপশন ডি তে রয়েছে, 1846। মন্তেশ্বরী কত খ্রিস্টাব্দে আত্মশিখন পদ্ধতি আবিষ্কার করেন? এটা হয়ে যাবে 1912, অপশন এ তে। 20 নম্বর প্রশ্ন, মন্তেশ্বরীর উত্তরসূরি কে ছিলেন? উত্তরসূরি কিন্তু পিয়াজে, জিন পিয়াজেট বা পিয়াজে। ঠিক আছে, অপশন সি তে রয়েছে। তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি থেকে আমরা 20টা প্রশ্ন আলোচনা করে ফেললাম। তাহলে 7 নম্বর অধ্যায়, যেখানে আমাদের কিন্তু রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা সমূহ। ঠিক আছে, সেই অন্তর্ভুক্তিমূলক বাধা সমূহর অধ্যায়ে প্রথম প্রশ্ন হচ্ছে, যেটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা সেটা হচ্ছে পরিষেবার অভাব, সামাজিক বাধা, অর্থনৈতিক বাধা আর সবকটি। তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে সবকটি। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে যাদের সহযোগিতা প্রয়োজন তারা হচ্ছে শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবী সংস্থা, সবগুলি। তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, সবগুলি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের নিয়ন্ত্রিত সংস্থা হলো পরিবার, ইলেকট্রনিক মাধ্যম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, রাষ্ট্র। তাহলে অবশ্যই হচ্ছে নিয়ন্ত্রিত সংস্থা কিন্তু পরিবার। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিদ্যালয়ের ভূমিকা, রিসোর্স কক্ষের ব্যবস্থা, একত্রীকরণ, পৃথক পাঠ্যক্রম ব্যবস্থা, সবকটি। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে সবকটি। 5 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিয়ন্ত্রিত সংস্থা নয় কোনটা? নিয়ন্ত্রিত সংস্থা কিন্তু নয় হয়ে যাবে আমাদের, নিয়ন্ত্রিত সংস্থা নয়, পরিবার হয়ে যাবে। 5 নম্বরে আমাদের পরিবার হয়ে যাবে। আচ্ছা, এইখানে কিন্তু একটা বিষয় একটুখানি আমাদের ভুল হয়ে গেছে, সেটা আমি প্রশ্নটা ঠিকঠাকভাবে লক্ষ্য করিনি। এখানে 3-এর যে প্রশ্ন রয়েছে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের নিয়ন্ত্রিত সংস্থা কোনটা, কোন সংস্থা নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু ওখানে উত্তর হয়ে যাবে রাষ্ট্র, উত্তর হয়ে যাবে রাষ্ট্র। ওইটা একটু তোমরা সেরে নেবে, রাষ্ট্রটা উত্তর হবে, কেমন? আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাব। সেটা হচ্ছে আমাদের রয়েছে আইইডিসি এর পরিবর্তিত নাম কি? তাহলে পরিবর্তিত নাম হয়ে যাবে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড। দেখা যাক, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড রয়েছে, অপশন বি তে রয়েছে আমাদের কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, যে সংস্থার যৌথ উদ্যোগে 1987 খ্রিস্টাব্দে পিআইইডি প্রকল্পটি চালু হয় সেটা কোনটি? আচ্ছা, সেটা কিন্তু আমাদের কি কি অপশন আছে একটু আমরা দেখে নিই। ইউজিসি, এনসিইআরটি, সিএবি, ইউনিসেফ, ইউনিসেফ এন্ড এনসিইআরটি, সিএবি আর ইউজিসি। পিআইইডি, এখানে কিন্তু উত্তর হয়ে যাবে ইউনিসেফ এবং এনসিইআরটি, অপশন সি তে যেটা রয়েছে ইউনিসেফ আর এনসিইআরটি। 8 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য পিআইইএফ এর মূল কথা কি? সেখানে আমরা একটুখানি দেখে নেব। সেখানে রয়েছে কিন্তু কি বলেছে, এখানে দেখে নিই একবার। এখানে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে শিক্ষক প্রশিক্ষণ, যেটা আমাদের রয়েছে অপশন সি তে। 9-এর প্রশ্ন, পিআইই প্রকল্পটি প্রাথমিকভাবে দেশের কয়টি ব্লকে চালু করা হয়? উত্তরটা কিন্তু হয়ে যাবে 10টি ব্লকে চালু করা হয়। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নের জন্য চলে যাব।
11 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ডিপিইপি প্রকল্পটি চালু করা হয়? এটা কিন্তু আমাদের হয়ে যাবে, কি কি অপশন রয়েছে, আচ্ছা 1995, মানে অপশন ডি তে রয়েছে আমাদের 1995। তারপর হচ্ছে কত খ্রিস্টাব্দে জনশালা প্রকল্পটি চালু করা হয়? এটা হবে 1998, এটা অপশন ডি তে রয়েছে 1998 এ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে, সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি কবে চালু হয়? এটা কিন্তু হয়ে যাবে অপশন ডি 2001 সালে। তারপর বলছে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কোঠারি কমিশনের সুপারিশ ছিল শিশুদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা বোধ, সহমর্মিতা বোধ, সবকটি। উত্তর হয়ে যাবে অপশন ডি সবকটি। আচ্ছা, পরবর্তী প্রশ্নের জন্য আমরা চলে যাব, আরপিডব্লিউডি অ্যাক্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল? আরপিডব্লিউডি অ্যাক্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল, আমরা চলে যাব সেখানে। তাহলে এখানে কি কি অপশন রয়েছে আমরা একটু দেখে নিই। এখানে আমাদের অপশন রয়েছে 87, 1995, 1992, 2016। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 2016 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পরোক্ষ সংস্থা কোনটি? পরোক্ষ সংস্থার কথা বলছে পরিবার, গণমাধ্যম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সবকটি। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে সবকটি। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পরিবারের ভূমিকা, বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ, অসীম ধৈর্য রাখা, প্রতিবন্ধকতার মাত্রা নির্ধারণ। উত্তর হয়ে যাবে সবকটি। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নের জন্য চলে যাব। 18 নম্বর প্রশ্ন, কোন ইলেকট্রিক মাধ্যমে গণমাধ্যমের সকল বৈশিষ্ট্য একত্রিত হয়েছিল? আচ্ছা, কি কি অপশন আছে আমরা একটু দেখি। দূরদর্শন, ল্যাপটপ, স্মার্টফোন, রেডিও, গণমাধ্যমের সকল বৈশিষ্ট্য। তাহলে অপশন সি বা স্মার্টফোনে আমরা টিক মারব। আচ্ছা, কোনটি জাতীয় সংস্থা নয়? ন্যাব আছে, এসএসআই আছে, আচ্ছা তার সঙ্গে আমাদের আর কি আছে, শেষের অপশনটা কিন্তু আমাদের রয়েছে ভিএসও। তাহলে কিন্তু এখানে আমাদের উত্তর হয়ে যাবে ভিএসও, যেটা রয়েছে অপশন ডি তে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়? উত্তর হয়ে যাবে অপশন ডি 1992। তাহলে এই পর্যন্ত আমরা 20টা প্রশ্ন আলোচনা করলাম। তাহলে আমরা এতক্ষণ ধরে কি করছিলাম, দ্বাদশ শ্রেণীর ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম, এই 4টে চ্যাপ্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করছিলাম। আর কি বলেছি, তার সঙ্গে সঙ্গে টেক্সট বই, যে কোনো লেখকের যে কোনো প্রকাশনীর টেক্সট বই তোমাদেরকে পড়তে হবে, পড়ে নাও। তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই মক টেস্টগুলোর প্রশ্নগুলো খুব ভালো করে দেখো, লিখে ফেলো খাতাতে প্রয়োজন হলে, না হলে হচ্ছে যদি দরকার হয় তোমরা ভিডিওটা আরো বারবার ঘুরিয়ে দেখো, দেখে কিন্তু ভালো রেজাল্ট সবাইকে করতেই হবে। আর একটা দিন আমরা কি করব, বাকি যে 3টে চ্যাপ্টার রয়েছে সেগুলো পড়ে নেব, তারপর শেষ দিনে আমরা আর একবার ভালো করে রিভিশন করে নেবো। এই 4 দিনে কিন্তু এডুকেশনের বাজিমাত করে দেবো আমরা একদম। সবাই মন খুলে চটপট করে ভিডিওটা বারবার দেখে নাও, আর অবশ্যই করে বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটাকে, লাইক কমেন্টস করো তোমাদের যে সমস্ত বিষয়। যদি আরো অন্যান্য বিষয় জানতে চাও, যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের, এছাড়াও হোয়াটসঅ্যাপ নম্বরও আমরা দিয়ে দিয়েছি, ইনস্টাগ্রামেরও লিঙ্ক রয়েছে, সেখানে চলে এসো, সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে কথা বলো। আর মক টেস্টগুলো যদি বাড়িতে বসে দিতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর কি করতে হবে, থার্ড সেমিস্টার পরীক্ষাটা একদম ফাটিয়ে দিতে হবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।